আজকের এপিসোড শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট্ট অবজারভেশন বলি। ধরুন আপনি একটা নতুন ফ্ল্যাটে উঠেছেন, সোফা কিনেছেন, টিভিও কিনেছেন, রেফ্রিজারেটরও কিনেছেন, কিন্তু তবুও যেন ঘরটাকে পুরো কমপ্লিট মনে হচ্ছে না। তারপর ইনস্টাগ্রামে স্ক্রলিং করতে করতে চোখে পড়লো একটা সিরামিক মাগ, টেক্সচার ভেস কিংবা একটা টেবিল রানার। হঠাৎই মনে হলো এগুলো না থাকলে ঘরটা ফিলটাই আসছে না। মজার বিষয় হলো এগুলো কোনোটাই আসলে নেসেসিটি নয়, তবুও মানুষ এগুলোর জন্য হাজার হাজার টাকা খরচ করছে। প্রশ্ন হলো কেন? আর তার থেকেও বড় প্রশ্ন, কলকাতার একটা স্টার্টআপ কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে 177 কোটির রেভিনিউয়ের হোম অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠলো, যেখানে আইকিয়া, হোম সেন্টার, পেপার ফ্রাই, অ্যামাজন আর মিন্ট্রার মতো জায়ান্ট প্লেয়াররা একই কাস্টমারের জন্য প্রতিযোগিতা করছে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিভাবে একটা কোম্পানি এমন কিছু প্রোডাক্ট বিক্রি করছে যেটা মানুষের টেকনিক্যালি নিড না থাকলেও তারা রিপিট পারচেস করতে থাকে, এই এপিসোডে আমরা 5টা প্রশ্নের উত্তর খুঁজব। নেস্টাসিয়া ব্র্যান্ডের পজিশনিং এত স্ট্রং কেন? 2 নম্বর, হোম ডেকোরের মতো ফ্রেগমেন্টেড ক্যাটাগরিতে তারা কিভাবে ট্রাস্ট বিল্ড করলো। 3, D2C মডেলের ইকোনমিক্স আসলে কতটা ইন্টারেস্টিং, প্রিমিয়াম প্রাইজিং এর পরেও কাস্টমার কেন বাই করে। আর লাস্ট ওয়ান, আর ভবিষ্যতে আইপিও নাকি অ্যাকুইজিশন, কোন ডিরেকশনে যেতে পারে নেস্টাসিয়া। আর একটা কথা, এই ভিডিও কিন্তু নেস্টাসিয়া স্পন্সর করেনি, এটা পাবলিক ইন্টারভিউজ, ফান্ডিং অ্যানাউন্সমেন্টস, কোম্পানি ডিসক্লোজার্স এবং ইন্ডাস্ট্রি রিপোর্টসের ওপর অ্যানালাইসিস। তো চলুন শুরু করা যাক। নেস্টাসিয়ার বিজনেস বুঝতে হলে আগে একটা মিসকনসেপশন ভাঙতে হবে। অনেকেই ভাবেন নেস্টাসিয়া একটি হোম ডেকোর কোম্পানি, কিন্তু আসলে তা নয়। ওরা ডেকোরেশন বিক্রি করে না, বরং অ্যাসপিরেশন বিক্রি করে। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভাবুন, একটা সিরামিক বলের ম্যানুফ্যাকচারিং কস্ট হয়তো 200 টাকা, অথচ নেস্টাসিয়া সেটা 799 কিংবা 999 বিক্রি করছে। তাহলে কাস্টমার কি শুধু একটা বলই কিনছে? না, কাস্টমার কিনছে সানডে ব্রাঞ্চের ফিলিং, ইনস্টাগ্রাম ভর্তি ডাইনিং টেবিলের এক্সপিরিয়েন্স, আর ফ্রেন্ডস বাড়িতে এলে ওয়াও কোথা থেকে কিনেছো এই কমপ্লিমেন্ট পাওয়ার আনন্দ। কারণ লাক্সারি অনেক সময় প্রোডাক্টের মধ্যে থাকে না, লাক্সারি থাকে ইমোশনে। নেস্টাসিয়া শুরু হয় 2019 সালে। ফাউন্ডার্স অদিতি মোরাক্কা আগারওয়াল এবং অনুরাগ আগারওয়াল। মেক হোম স্পেশাল, এটি শুধু একটি ট্যাগলাইন নয়, বরং পুরো বিজনেসের গাইডিং থিসিস। এবার একটা ইন্টারেস্টিং নাম্বার শুনুন। 2024 সালে নেস্টাসিয়া $8.35 মিলিয়ন ফান্ডিং রেজ করে। লিড ইনভেস্টর ছিল সাসকোয়েনা এশিয়া ভেঞ্চার ক্যাপিটাল, আর আগের ইনভেস্টর ছিল স্টেলারিস ভেঞ্চার পার্টনার্স। এখন প্রশ্ন হলো, এই ফান্ডিং এর উদ্দেশ্য কি ছিল? কোম্পানি পরিষ্কারভাবে জানায় এই ক্যাপিটাল ব্যবহার করা হবে অফলাইন এক্সপেনশন, নতুন ক্যাটাগরি লঞ্চ, ব্র্যান্ড বিল্ডিং এবং টিম স্কেলের জন্য। মানে ইনভেস্টররা শুধু প্রোডাক্ট ইনভেন্টরিতে ইনভেস্ট করেননি, তারা ইনভেস্ট করেছেন ব্র্যান্ডের ফিউচার পটেনশিয়ালে। এটা প্রমাণ করে যে আজকে ডিটিসি বিজনেসে ব্র্যান্ড ইকুইটি অনেক সময় ফিজিক্যাল অ্যাসেটের থেকেও বেশি ভ্যালুয়েবল। যেখানে বেশিরভাগ ডিটিসি ব্র্যান্ড অ্যামাজনের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট, সেখানে নেস্টাসিয়ার মোট রেভিনিউয়ের প্রায় 55% আসে তাদের নিজেদের ওয়েবসাইট থেকে, বাকিটা আসে মার্কেট প্লেসেস, কুইক কমার্স এবং অফলাইন স্টোরস থেকে। নেস্টাসিয়া শুরু থেকেই চেষ্টা করেছে কাস্টমার যেন মার্কেট প্লেসকে নয়, তাদের ব্র্যান্ডকেই মনে রাখে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হোম ডেকার ক্যাটাগরিতে হাজার হাজার সেলার আছে, তাহলে কাস্টমার নেস্টাসিয়া থেকে কেন চুজ করছে? উত্তর প্রোডাক্টের মধ্যে নেই, উত্তরটা আছে কনজিউমার সাইকোলজিতে। আর সেই সাইকোলজিটাই এবার আমরা ডিকোড করব। আপনি যদি অ্যামাজনে সিরামিক মাগ লিখে সার্চ করেন, তাহলে একাধিক অপশন পাবেন। আপনার সামনে খুলে যাবে একাধিক অপশন, কেউ 199, কেউ 299, কেউ 499 সেল করছে। এই অবস্থায় কাস্টমার ভাবতে থাকে সে কোনটা নেবে। আর এখান থেকেই শুরু হয় ডিসিশন ফ্যাটিক। বিহেভিয়ারাল ইকোনমিক্স বলছে চয়েস যত বাড়ে, ডিসিশন নেওয়া ততটাই কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় এত বেশি অপশন দেখে মানুষ শেষ পর্যন্ত কিছু কেনেই না। এই ফেনোমেননকে বলা হয় চয়েস ওভারলোড এফেক্ট। নেস্টাসিয়া এখানে ঠিক উল্টো স্ট্র্যাটেজি নিয়েছে। তাদের ওয়েবসাইট খুললেই আপনি প্রোডাক্টের সাথে সাথে ভেরিয়াস লাইফস্টাইলও খুঁজে পান। কখনো ডাইনিং কালেকশন, কখনো স্প্রিং কালেকশন, কখনো মিনিমাল কালেকশন, আবার কখনো ফেস্টিভ
পেস্টাল বা টেবিলস্কেপ কালেকশন, ফলে কাস্টমার আর আলাদা আলাদা প্রোডাক্ট কম্পেয়ার করতে থাকে না। আর এটাই নেস্টাসিয়ার প্রথম বড় সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। এবার আরেকটা ইন্টারেস্টিং সাইকোলজি বুঝুন। ধরুন একই সিরামিক মাগ আমরা দুটো আলাদা আলাদা বক্সে দিলাম, একটি সাধারণ কার্ডবোর্ডের বক্স আর অন্যটি প্রিমিয়াম ম্যাগনেটিক গিফট বক্সে। এক্ষেত্রে বেশিরভাগ কাস্টমারের কিন্তু দ্বিতীয়টার জন্য বেশি দাম দিতে রাজি হবেন, কারণ মানুষের ব্রেন প্রোডাক্ট এভালুয়েট করার আগেই প্যাকেজিং এভালুয়েট করে। মার্কেটিংয়ে এই কগনিটিভ বায়াসকে বলা হয় হ্যালো ইফেক্ট। এই কারণে নেস্টাসিয়ার প্যাকেজিংয়ে এত ক্লিন, মিনিমাল এবং গিফট রেডি। কোফাউন্ডার অদিতি আগরওয়াল এক ইন্টারভিউতে জানান যে কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার 2026-এর মধ্যে 177 কোটি টাকার রেভিনিউ ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। একই সঙ্গে তারা অফলাইন এক্সপ্যানশন, নতুন প্রোডাক্ট ক্যাটাগরিতেও বিনিয়োগ করছে। এর মানে ফান্ডিং এর টাকা লস কভার জন্য নয়, গ্রোথ এক্সেলারেট করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবার আসি একটা ইন্টারেস্টিং প্রশ্নে, আইপিও নাকি অ্যাকুইজিশন? এখনো পর্যন্ত নেস্টাসিয়া কোনো আইপিও প্ল্যান পাবলিকলি অ্যানাউন্স করেননি। তবে বিজনেস অ্যানালিস্ট হিসাবে আমরা সম্ভাব্য সিনারিও অ্যানালাইজ করতে পারি। যদি আগামী কয়েক বছরে কোম্পানি প্রফিটেবিলিটি আরও স্ট্রং করতে পারে, ব্র্যান্ড রিকল বাড়াতে পারে এবং অফলাইন নেটওয়ার্ক সফলভাবে স্কেল করতে পারে, তাহলে আইপিও তাদের জন্য একটি ন্যাচারাল নেক্সট স্টেপ হতে পারে। এবার এই বিজনেসের সবচেয়ে বড় রিস্কগুলো দেখা যাক। দি ফার্স্ট রিস্ক ইজ কম্পিটিশন। আজ নেস্টাসিয়া শুধু অ্যামাজনের সঙ্গে কম্পিট করছে না, হোম সেন্টার, আইকিয়া, ওয়েস্ট সাইড হোম, এমনকি অসংখ্য ইনস্টাগ্রাম বেসড হোম ডেকোর স্টোরে একই কাস্টমারের অ্যাটেনশনের জন্য লড়ছে। মানে ঠিক এইরকমই দাঁড়ায় যে ব্র্যান্ড যত বড় হবে, কম্পিটিশন কিন্তু ততই বাড়বে। সেকেন্ড ইজ ডিজাইন কপিং। হোম ডেকোর ক্যাটাগরিতে ডিজাইন প্রোটেক্ট করা খুব কঠিন। আজ নতুন কালেকশন লঞ্চ করলে কালই একই ডিজাইন অন্য সেলার কম দামে বিক্রি করতে পারে। তাই নেস্টাসিয়ার আসল মোট প্রোডাক্ট নয়, ব্র্যান্ড ট্রাস্ট। দি থার্ড রিস্ক রিলেটস টু ক্যাটাগরি ফ্রিকোয়েন্সি। স্কিন কেয়ার প্রোডাক্ট মানুষ নিয়মিত কিনে, কিন্তু সিরামিক ভেস, ডিনার সেট এর মতো প্রোডাক্ট বারবার কেনা হয় না। তাই কোম্পানিকে বারবার নতুন রিজন তৈরি করতে হয় যাতে কাস্টমার ফিরে আসে। এই কারণেই নেস্টাসিয়া ডিনারওয়্যার থেকে শুরু করে কিচেন, ডেকোর, গিফটিং, স্টোরেজ একটার পর একটা অ্যাডজাসেন্ট ক্যাটাগরিতে এক্সপ্যান্ড করছে। উদ্দেশ্য শুধু প্রোডাক্ট পোর্টফোলিও বড় করা নয়, বরং কাস্টমারের লাইফ টাইম ভ্যালু বাড়ানো। দি ফোর্থ মেজর চ্যালেঞ্জ ইজ অফলাইন এক্সপেনশন। অফলাইন স্টোর খুললেই রেভিনিউ বাড়তে পারে, কিন্তু একই সঙ্গে রেন্ট, এমপ্লয়ি কস্ট, ইনভেন্টরি, ওয়ার্কিং ক্যাপিটালেরও চাপ বেড়ে যায়। অর্থাৎ অফলাইন গ্রোথ যত এক্সাইটিং, এক্সিকিউশন তত কঠিন। তবে নেস্টাসিয়া কিন্তু এই সমস্ত রিস্কের সাথে কেয়ারফুলি ডিল করছে। তবে নেস্টাসিয়ার এই কেস স্টাডি আমাদের শেখায়, ব্র্যান্ড বিল্ড করতে গেলে প্রোডাক্টের আগে এটা বোঝা দরকার যে মানুষ কি কিনছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কেন কিনছে। সবচেয়ে বেশি এসকিউ থাকা মানেই কিন্তু বেস্ট ব্র্যান্ড নয়, প্যাকেজিং মানেই শুধু প্রোটেকশন নয়, প্রিমিয়াম প্রাইসিং মানেই এক্সপেন্সিভ হওয়া নয়। যে কোনো প্রোডাক্ট কেনার আগে কাস্টমার যেন এটা মনে করে আমি টাকার চেয়ে বেশি ভ্যালু পেলাম। তো এই ছিল নেস্টাসিয়ার বিজনেস জার্নি। দেখা হবে অন্য একটি এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।